বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার বন্ধু, গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর। সকলকে জানাই আরও একটা নতুন দিনের শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজও রয়েছি সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত টানা 5 ঘন্টা বেতার বিদ্যাসাগরের রেডিওর এপারে আড্ডার আসরে। এখন ঘড়িতে বাজে ঠিক বেলা 1টা, আর সময় হয়ে গিয়েছে বেতার বিদ্যাসাগরের কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালায়। ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালায় শুনবেন জল সংরক্ষণ এবং জৈব সারের প্রকার, অর্থাৎ ওয়াটার কনজারভেশন অ্যান্ড টাইপস অফ অর্গানিক ফার্টিলাইজার্স সম্পর্কে অনুষ্ঠান। প্রথমেই শুনব জল সংরক্ষণ সম্পর্কে কিছু কথা। অতিথি ডক্টর দিব্যেন্দু সাঁতরা। মূলত জল এবং মাটি সংরক্ষণের উপরেই আমাদের কিন্তু আগামী যে কৃষি ব্যবস্থাপনা রূপায়িত হবে। বিশেষ করে অসেচ এলাকা, যেখানে রেড অ্যান্ড ল্যাটেরাইট জোন যে হয়েছে আমাদের, সেখানে জলের অপ্রতুলতা, বৃষ্টিপাত অনিয়মিত, সেই সব জায়গায় চাষাবাদের অনেক অসুবিধা রয়েছে। সেই কারণে আমাদের এই এলাকাগুলোতে বৃষ্টির জলকে যত বেশি পরিমাণে সংরক্ষণ করে সেই জলকে সেচের কাজে নিয়ে সেচের প্রয়োজনে লাগানো, এটাই হচ্ছে আমাদের আগামীর পরিকল্পনা। সেচের কাজে লাগাতে গেলে প্রথমত আমাদের যে বৃষ্টির পরিমাণ, বছরে মোটামুটি 1400 থেকে 1500 মিলিমিটার বৃষ্টিপাত হয়, কিন্তু সেই বৃষ্টিটাকে আমরা ধরে রাখতে পারি না। সেই বৃষ্টি গড়িয়ে গড়িয়ে খাল নালা দিয়ে আমরা সাগরে প্রবেশ করে, কিন্তু সেই জলটাকে যদি ওই জায়গাতে আমরা ধরে রাখতে পারি, তাহলে সেই জায়গার জলটাকে দিয়ে আমরা ওই এলাকার যে জমি আছে সেই জমিগুলোকে চাষাবাদ করতে পারব। মাটি সংরক্ষণ যেটা বলি, যে মাটি আমাদের 1 ইঞ্চি মাটি তৈরি করতে প্রায় 500 থেকে 1000 বছর সময় লাগে, কিন্তু মাটি ক্ষয় হতে 4 থেকে 5 বছরের মধ্যে ক্ষয় হয়ে যায়। কিন্তু এই মাটিটা আমাদের যে মাটির উপরিভাগের যে 1 থেকে 2 ইঞ্চি মাটি, এই মাটিটা সবচেয়ে উর্বর মাটি এবং মূল্যবান মাটি। আমরা যদি জলকে ঠিকমতো রাখতে না পারি, মাটিকে যদি ঠিকমতো গঠনটাকে আমরা ধরে রাখতে না পারি, এবং তাহলে কী হবে, বৃষ্টির জলের সঙ্গে ধুইয়ে ওই উপরিভাগের যে মাটিটা, সেই মাটি বিভিন্নভাবে ক্ষয় হয়ে নালা, নদী নালা হয়ে সমুদ্রে গর্ভে চলে যায়। যার ফলে কি হবে, মাটির যে আমাদের জমির উপরিভাগের যে সমস্ত উর্বর মাটি, সেই মাটিটা আমাদের পাবো না।
পরে ওই মাটিটা বন্ধা হয়ে যাবে, সেখানে চাষাবাদ হবে না। তাই আমরা ভূমি সংরক্ষণের যে বিভিন্ন উপায় আছে, যান্ত্রিক পদ্ধতি আছে এবং জৈবিক পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে আমরা ওই এলাকার যে সমস্ত মাটি আমরা সংরক্ষণ করতে পারি। প্রথমত এই মাটি যে স্লোপ এরিয়া, যেখানে স্লোপ আছে 2 থেকে 3% স্লোপ, সেই সব জায়গাতে আমরা আড়াআড়ি আলবান দিয়ে ওই মাটিটাকে রক্ষা করতে পারি। কারণ বৃষ্টির ফলে কী হবে, যখনই জল ওখানে জমবে, সেই জলটা যতক্ষণ না বাঁধ উপচাবে তাহলে পরের যে প্লটটা সেখানে যাবে না, যার ফলে কি হবে, ওই মাটির যে উপরিভাগের যে উর্বর মাটিটা ওটা কিন্তু অন্যের জমিতে যাবে না। তাই আমাদের একটা স্লোগান আছে যে যার মাটি মানে তার জমিতে এবং যার জল যার মাটিতে, যেন রান অফ ওয়াটারটাকে আমরা ওয়াকিং অফে পরিণত করি, মানে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া। জলটাকে যতটা পরিমাণ স্লোলি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে পারবো, ততটা কী করবে, ভূগর্ভস্থ জলের পরিমাণও বাড়বে। কারণ আমাদের জল যদি আমরা মাটির তলায় প্রবেশ করাতে না পারি, রিচার্জ অফ গ্রাউন্ড ওয়াটার যদি করতে না পারি, তাহলে নিচে যে জলের স্তর আছে সেই জলের স্তরটা কিন্তু আস্তে আস্তে নেমে যাবে। জলের স্তর নেমে গেলে কি হবে, আমরা আর জল পাবো না। আপনারা জানেন চাষি ভাইরা যে জলের এই অপ্রতুলতার জন্য আমরা অনেক জায়গায় অনেক চাষ মাঝপথে আমরা হারাতে হয়, ফসল আমরা খামারে আনতে পারি না। তো তার জন্য আমি আপনাদের এইটুকু বলতে পারি যে আমরা যথেচ্ছ পরিমাণে জল ব্যবহার না করে, প্রয়োজন ভিত্তিক জল ব্যবহার করে এবং বিভিন্ন যে কৃষি প্রযুক্তি আছে যেটাকে মাইক্রো ইরিগেশন বলি, সেই পদ্ধতি ব্যবহার করে আমরা কিন্তু জলের অপচয় রোধ করতে পারি। এই জলের অপচয় রোধ করার মূলত লক্ষ্য হচ্ছে মাইক্রো ইরিগেশন করা। মাইক্রো ইরিগেশনের মাধ্যমে মেনলি আমরা কি ড্রিপ ইরিগেশন এবং হচ্ছে স্প্রিংকলার ইরিগেশন, এই দুটো ইরিগেশনের মাধ্যমে আমরা কিন্তু এখন চাষাবাদ করতে পারি। বিভিন্ন সরকারি মাধ্যমে আমাদের এখন প্রায় 1 একর প্রতি আমরা প্রায় যে মাইক্রো ইরিগেশনের সরঞ্জাম, স্প্রিংকলার ইরিগেশন, পোর্টেবল স্প্রিংকলার ইরিগেশন, তার সরঞ্জাম বিনামূল্যে দেওয়া হচ্ছে। কেবলমাত্র হয়তো জিএসটিটা দিলেই কৃষি দপ্তর থেকে আপনারা পাবেন, এবং আপনারা ইমিডিয়েট নথিভুক্ত করুন পোর্টালে গিয়ে আমাদের কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে। তাহলে কি হবে, এই যে প্রযুক্তিটা আপনারা পাবেন তাতে কিন্তু আপনারা লাভবান হবেন। এটা আপনাদের একটা পাইপের মাধ্যমে জলটা যায় এবং জলটা রোটেট হয় এবং চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের জলটা পড়ে। তাতে কি হবে, সেচের যে জল অনেক কম খরচা এবং কম সময়, লেবার কম লাগবে। শুধু তাই নয়, সার এবং জল একসঙ্গে দেওয়ারও ব্যবস্থা করা যেতে পারে। এটাকে আমরা ফার্টিগেশন বলছি। এই ফার্টিগেশনের মাধ্যমে কিন্তু একই সময়ে সার এবং জল দিয়ে আপনার ফসলটাকে তুলতে পারবেন। এখানে লেবারের কস্ট অনেক কমে যাবে। পাওয়ার শুধু সাপ্লাই একটু লাগবে, পাওয়ার সাপ্লাই সেটা পাম্পিং পাওয়ার স্টেশন হতে পারে, পাম্পিং মেশিন হতে পারে, বা ইলেকট্রিক্যাল হতে পারে, ডিজেল হতে পারে, যা কিন্তু পাওয়ার দিয়ে জলটাকে আমাদের ফোর্সলি তুলতে হবে। এর ফলে কি হবে, যে আমরা যে সমস্ত পশ্চিম মেদিনীপুরের বিশেষ করে লাল কাঁকুড়ে অঞ্চল যেখানে জলের অপ্রতুলতা রয়েছে, সেখানে আমাদের জলবিভাজিকা বা আমাদের ওয়াটার শেড, এই ওয়াটার শেড তৈরি করেও আমরা কিন্তু একটা ছোট ছোট এরিয়া, যেখানে 500 থেকে 1000 হেক্টরের মধ্যে এরিয়াকে আমরা ডেভেলপ করতে পারি। এই জলবিভাজিকার মধ্যে যে সমস্ত পরিবার, যে সমস্ত গ্রাম যারা আছেন মানুষজন, তাদেরকে নিয়েই একটা জলবিভাজিকার ফ্যামিলি বা পরিবার তৈরি করা হয়, এবং সেখানে ইন্টিগ্রেটেড ওয়েতে আমরা সেখানে কোন জমিতে কি ফসল হবে এবং কোথায় আমাদের পুকুর কাটার প্রয়োজন আছে, কোথায় আমাদের সেচের প্রয়োজন আছে, এবং কোথায় আমরা মানুষকে স্বনির্ভর করার জন্য সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তাদেরকে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগিয়ে দিতে পারবো। তো জলবিভাজিকার মাধ্যমে আমাদের ওই এলাকার যে আর্থসামাজিক উন্নয়ন, এটাকে কিন্তু আমরা ঘটাতে পারবো। এই ঘটাতে গেলে যেটা সবচেয়ে বড় দরকার, সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার বা আমাদের জৈব সার বা জৈব ঔষধ প্রয়োগ। কারণ জৈব এমন একটা জিনিস, জৈব ভিলেজ আমরা তৈরি করছি আজ। কারণ PKVY পরম্পরাগত কৃষি যোজনা, এটার মাধ্যমে কিন্তু আমরা জৈব কৃষি তৈরি করছি একটা এলাকাকে ধরে, যেখানে টোটালি সিড প্রোডাকশান এবং যত কিছু উৎপাদিত ফসল হচ্ছে সেখানে জৈব ছাড়া কোনো রাসায়নিক থাকছে না। এটা সরকারিভাবে আমরা চাষিদেরকে, বিভিন্ন এলাকার চাষিদেরকে আমরা সাহায্য করছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন এলাকায় ডেমনস্ট্রেশন এবং PKVY উপরে আমরা খুব নির্দিষ্টভাবে খুব
খুব উদ্যোগ নিয়েছি যাতে জৈবকে আমরা বেশিভাবে ছড়িয়ে দিতে পারি চাষিদের মনে। কারণ জৈব সারে হয়তো বেশি পরিমাণে লাগবে, কিন্তু সেখানে আমাদের কোয়ালিটি ফসল বা বীজ বা সবজি যেটাই আপনি উৎপাদন করবেন তার কোয়ালিটি মানে গুণগত মান ঠিক হবে এবং গুণগত মানের অনেক বেশি পাবেন, এবং সেখান থেকে আপনার যে বিক্রিত মূল্য বা আপনার যে বাজার দরটা অনেকটাই বেশি পাবেন। অতএব সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। এই জলবিভাজিকার মাধ্যমে আমরা যে সমস্ত এলাকার জলটা, ওই এলাকার জলটা একটা নির্দিষ্ট জায়গায় আমরা ধরে রাখতে পারবো। প্রথমত বলি যে জলবিভাজিকা বলতে কি বলা হয়। চাষি ভাইরা হয়তো ভাববেন যে জলবিভাজিকা কি। জলবিভাজিকা আর কিছুই না, একটা ভূখণ্ড, যে ভূখণ্ডের উপরে পতিত বৃষ্টির জল যে বিভিন্ন নালা উপনালা হয়ে বিভিন্নভাবে ছড়িয়ে একটা নির্দিষ্ট নিকাশি নালা হয়ে বেরিয়ে যায়, সেই নির্দিষ্ট নিকাশি নালার যে উপরিভক্ত জমি, সেই জমিটাকে আমরা বলছি জলবিভাজিকা। কারণ জলটা বিভিন্নভাবে ভাগ হয়ে চলে যায়। তো সেই জলটাকে আমরা মিষ্টির জল, কারণ আমরা জানি, আমাদের যদিও জানি আমরা 3 ভাগ জল 1 ভাগ স্থল তো পৃথিবীতে, কিন্তু সেই বেশিরভাগ ওই জলটা যেটা আছে 3 ভাগ জল, তার মধ্যে 97% নোনা জল। যে জলটা আমাদের না আমাদের চাষাবাদে লাগবে, না আমাদের গবাদি পশুর ক্ষেত্রে লাগবে, না আমাদের ইন্ডাস্ট্রিতে লাগবে, বা আমাদের দৈনন্দিন কাজে আমরা লাগাতে পারবো। কিন্তু আর বাকি যে 3% জল আছে তার মধ্যে কিছুটা আছে বরফ গলা জল, উপরে পাহাড়ের উপরে বরফভাবে আছে, এবং বাকি কিছু আছে ভূগর্ভস্থ জল। তাহলে আমরা বৃষ্টির জলটা সবচেয়ে একমাত্র জল, যে জলটাকে আমরা উপরিভাগে ধরে রেখে সেটাকে আমরা কাজ করতে পারি। জল স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। ধরনের কোথার থেকে পাই? আমরা মূলত জল পাই দুটো উপায়। একটা হচ্ছে সারফেস ওয়াটার, একটা হচ্ছে হাইড্রোস্কোপিক ওয়াটার, মানে আমরা ভূগর্ভস্থ জল। একটা হচ্ছে ভূমির উপরিপৃষ্ঠের জল, একটা হচ্ছে ভূগর্ভস্থ জল। উপরিপৃষ্ঠের জল মানে নদী, নালা, ডোবা, খাল, বিল, বিভিন্ন জায়গায় যে সমস্ত বৃষ্টির জল এসে অ্যারেস্ট হয়, ধরে রাখে, সেই জলটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো আর ভূগর্ভস্থ জল কি? যেখান থেকে আর মাটির তলা থেকে জলটা আমরা তুলে, যেটা শ্যালো, ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল, বিভিন্ন ভাবে জলটা তুলে আমরা সেচের কাজে বিভিন্ন জায়গায় আমরা কাজে লাগাতে পারি। অতএব জলকে অপচয় রুখতে আমাদের যে সমস্ত পরিকল্পনা নিতে হবে, তাতে প্রথমত হচ্ছে একটা ঢল বাঁধ, জমিতে ঢল বাঁধ করতে পারি। বৃষ্টির জল যেদিকে স্লোপ আছে, স্লোপের এগেনস্টে বাঁধ দিয়ে ভালো করে বৃষ্টির জলটাকে ধরে রাখা। রেন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্ক করতে পারি, এবং বৃষ্টির জলকে ধরে রাখার জন্য পার্কুলেশন ট্যাঙ্ক করতে পারি, ফার্ম পন্ড করতে পারি, বিভিন্ন রকমের এই সমস্ত স্ট্রাকচার করে করতে পারি। এছাড়া আমরা আজকাল দেখছেন যে শহুরে এলাকায় যে সমস্ত বাড়ি, বিল্ডিং, ফ্ল্যাট, বহুতল বাড়ি হচ্ছে, তারও রুফটপ ওয়াটার আমরা করছি। রুফটপ ওয়াটারটাকে নির্দিষ্ট একটা পাইপ দিয়ে আমরা নিচে কি করছি না, একটা ট্যাঙ্কি করে জলটাকে রাখছি, এবং সেই জল থেকে কিন্তু আমরা গার্ডেনিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা সেচের কাজে ব্যবহার করছি। তাহলে এই যে জলকে ব্যবহার করা, জলটার যে অপচয় রোধ, এবং জলটা এতটাই মহামূল্য যে জলকে আমরা মানে মনির মতো রক্ষা করব, জলটা অপচয় আমরা বন্ধ করব। সেই করতে গেলে কিন্তু আমাদের চাষাবাদে কিছু প্রযুক্তিতে কিন্তু একটু পরিবর্তন করতে হবে। যেমন যে সমস্ত শস্য
জল বেশি লাগে সেটাকে আমরা কম পরিমাণে ব্যবহার করতে হবে। যেমন ধান চাষে সবচেয়ে বেশি জল লাগে, অতএব ধান চাষটা আমি করতে বারণ করব না, কিন্তু ধান চাষটা যতটা পরিমাণে কম করবেন তার চেয়ে বেশি যদি আমি সর্ষে চাষ করতে পারেন, ডাল জাতীয় শস্য চাষ করতে পারেন, এইগুলো চাষ করলে কি হবে, কম জলে কম সেচে আপনি সুন্দর একটা ভালো ফসল তুলতে পারবেন। তাহলে আমাকে মূলত লক্ষ্য রাখতে হবে যে কোন কোন ফসলের ক্ষেত্রে কম জল ব্যবহার করে আমি ফসল তুলতে পারবো। আমি গম চাষ করতে পারি, গমে যদিও 4-5টা সেচ লাগে, কিন্তু আমি যদি 3টে সেচ, একটা ক্রিটিক্যাল ইনিশিয়েশন রুট স্টেজ, একটা হচ্ছে মিল্ক স্টেজ, আর একটা যে বিফোর রাইপেনিংয়ের আগে যদি আমি দিতে পারি, 3টে সেচে যদি ভালোভাবে দিতে পারি, সেটাতেও আমি কিন্তু ফসলটাকে তুলে আনতে পারবো। অতএব এই ধান চাষের ক্ষেত্রেও যাতে জল না জমিয়ে রাখতে হয়, তার জন্য SRI বা সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন একটা টেকনোলজি আছে, এই পদ্ধতিতেও ধান চাষ আমরা করতে পারি। তাহলে এই সব পদ্ধতি যদি অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই সেচের জলটাকে আমরা জুডিশিয়ালি ব্যবহার করতে পারবো। এছাড়া মাইক্রো ইরিগেশনে যেটা বলেছিলাম একটু আগে, সেটা হচ্ছে স্প্রিংকলার ইরিগেশন যেমন বলেছিলাম, তার আরেকটা আছে কি না ড্রিপ ইরিগেশন। ড্রিপ ইরিগেশন কি না বিন্দু বিন্দু সেচ। এই বিন্দু বিন্দু সেচটা কি না কোনো এক ফসল, সেটা আপনাদের ফল হতে পারে, সবজি হতে পারে, সেই ফসলের যে ডিস্টেন্স, যে রো টু রো বা আমাদের প্ল্যান্ট টু প্ল্যান্ট ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সে পাইপ পেতে একটা নজেলের দ্বারা একটা ড্রিপ করে, যেমন আপনারা স্যালাইনের জল ড্রিপ দেন না, সেই ড্রিপ দিয়ে আস্তে আস্তে করে রুট জোনটাকে শুধু ভিজিয়ে রাখছে, যার ফলে কি হচ্ছে, ইভাপোরেশনে জল নষ্ট কম হচ্ছে এবং জলের অপচয় কমছে। থরো জল ফ্লাড ইরিগেশন দিলে জল যতটা না গাছ নেয় তার চেয়ে বেশি জল নষ্ট হয়। তাহলে এই সমস্ত টেকনোলজি যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা জলের অপচয় কমাতে পারবো। এছাড়া যে সমস্ত এলাকায় মাটির গুণাগুণ খুবই কম, সেখানে জৈব পদার্থের খুব কম, সেখানে কিন্তু আমরা পশ্চিম মেদিনীপুরে বিশেষ করে লাল কাঁকুড়ি এলাকাতে কাজু বাদামের গাছ কিন্তু ভালো হয়। কাজু বাদামের গাছ যদি আমরা করতে পারি, তাহলে কাজু বাদাম থেকে আমরা অনেক আয় করতে পারি। কারণ ওই জমিতে যে তার জমি, সেই জমিতে কিন্তু কোনোদিনও আমাদের যে মেন ফসল, সেই ফসলগুলো কিন্তু হবে না, কিন্তু সেই জমিটাকে তো আমরা ফেলে রাখতে পারি না। সেই জমিতে আমরা যদি এই ধরনের কাজু বাদামের চারা লাগাতে পারি, তাহলে সেইখান থেকে 2 বছর থেকে 3 বছরের পর ফুল আসবে, ফল হবে, এবং সেখান থেকে আমরা কিন্তু প্রভূত রোজগার করতে পারবো। কারণ কাজু চাষ এমন একটা চাষ, যে চাষে আপনার বিক্রি করার কিন্তু কোনো অসুবিধে হবে না। কারণ কাজুটার যে মার্চেন্ট আছে, তারা কিন্তু মাঠে এসে তারা পুরো ক্রয় করে নিয়ে চলে যান, তো সেখান থেকে আমরা অনেকটাই লাভবান হব। তাহলে আমাদের কৃষক বন্ধুরা যারা শুনছেন, তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে মাটি এবং জল এই দুটো সংরক্ষণ খুবই জরুরি। কারণ মাটি এবং জল যদি না সংরক্ষণ করেন, তার উপরেই দাঁড়িয়েই কিন্তু আমাদের যত ধরনের আমাদের ফসল আমরা আজ ফলাচ্ছি, সেই ফসলগুলো নির্ভর করছে সেই মাটির উপরে। অতএব মাটিটাকে যদি আমি ভালো করে তৈরি করতে পারি, মাটিতে যদি জৈব পদার্থ পরিমাণ মতো দিতে পারি, মাটির মধ্যে যদি মাইক্রো অর্গানিজম ভালো থাকে এবং মাটিটা যদি ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি থাকে, তাহলে সেই মাটিতে আমরা সোনা ফলাতে পারবো। অতএব মাটির জৈব পদার্থকে রক্ষা করা এবং মাঝে মাটির স্বাস্থ্য পরীক্ষা করা। মাটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মাটিরকে আমরা স্যাম্পল নিতে পারি। সেই স্যাম্পল আমাদের কৃষি দপ্তরের যে সমস্ত ল্যাবরেটরি আছে, মাটি পরীক্ষাগার আছে, সেই মাটি পরীক্ষাগারে নিয়ে গিয়ে আপনার ওই জমির মধ্যে কি পরিমাণ কি আছে, কতটা আপনার নিউট্রিয়েন্ট আছে, কোন নিউট্রিয়েন্ট কতটা পরিমাণ আছে, সেইগুলোকে আপনি নিরূপণ করা এবং তার উপর ভিত্তি করে আপনি আগামী দিনে ওই আপনার জমিতে কী ধরনের সার প্রয়োগ করবেন, সেটা কিন্তু নির্ধারণ হবে। এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। চাষি ভাইদের বেশি করে আরও উদ্বুদ্ধ করছি যে আপনারা জৈব নিয়ে কাজ করুন। জৈবের মধ্য দিয়ে কিন্তু আপনার আগামী দিন আমাদের এগোতে হবে। কারণ রাসায়নিক সার কম ব্যবহার করে আমাদের জমির গুণগত মান ঠিক রেখে এবং সেখান থেকে উৎপাদিত ফসলের গুণগত মান আমরা সঠিকভাবে পাবো।
স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। এতক্ষণ শুনছিলেন ম্যাট্রিক্স কৃষি পাঠশালায় জল সংরক্ষণ সম্পর্কে অনুষ্ঠানের প্রথম পর্ব। এবারে চলে যাব আজকের দ্বিতীয় পর্বে। শুনবেন জৈব সারের প্রকার, টাইপস অফ অর্গানিক ফার্টিলাইজার্স সম্পর্কে নানান কথা। অতিথি মিস শ্রেয়সী রয়। জৈব কৃষি। জৈব কৃষি কি? জৈব কৃষি হলো গিয়ে পুরোপুরি এক ধরনের কাজের ব্যবস্থা, যেখানে কিনা কোনো ধরনের আমরা বাইরের থেকে সিনথেটিক প্রোডাক্ট, মানে যেটাকে ফ্যাক্টরিতে বানানো হয় বা কিছু যেটা নেই, যে আমাদের প্রকৃতির কাছে ছিল না, সেই সমস্ত আমরা কৃষিকাজের মধ্যে ব্যবহার করব না। সেখানে কি হয়, যে এখানে কি হয়, আমরা বাইরের থেকে কোনো সার ব্যবহার করব না, কোনো কীটনাশক ব্যবহার করব না, কোনো ধরনের ওষুধ কোনো কিছুই ব্যবহার করব না। তাহলে আমরা চাষটা করব কি করে? সেখানে আমরা যদি বলি আমার গাছের পুষ্টির জন্য, শস্যের পুষ্টির জন্য কি করব, তাহলে ওই গোবর সার, কেঁচো সার, এইগুলো দিয়ে আমরা গাছের পুষ্টি এটা দিতে পারি। এছাড়া আমার কি করতে পারি, আমাদের যে ক্রপ রেসিডিউ, মানে আমাদের যে আগের গাছের যে অবশিষ্টাংশ যেগুলো পড়েছিল, সেগুলো আমরা জমিতে দিতে পারি। এছাড়াও আমাদের আছে পঞ্চগব্য বলে বিভিন্ন ধরনের পঞ্চগব্য, মানে গরুর থেকে 5টা জিনিস যেগুলো আছে, কি গোবর, গোমূত্র, আর হলো গিয়ে দুধ, দই, ঘি, আর এছাড়া কলা ফলা, এই সমস্ত দিয়ে মিক্সড করে এটাকে প্রায় 15 থেকে 1 মাসের মতো পচিয়ে আমরা যে লিকুইডটা পাই, সেই লিকুইডটাকেও কিন্তু লিকুইডটা খুবই মানে আমাদের ওর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে NPK যারা থাকে তার পরিমাণ কিন্তু খুব বেশি থাকে, আর এর মধ্যে সমস্ত কিছু প্রেজেন্ট থাকে। তো এটা যদি আমরা দিতে পারি, এটাও কিন্তু আমরা স্প্রে করে দিতে পারবো। তাহলে কি হবে, আমার এই যে বাইরের থেকে যেটা, বিশেষ করে যেটা আমার কেমিক্যাল ফার্টিলাইজারের যেটা একটা ইমিডিয়েট দরকার ছিল, ওটাই কিন্তু এই কি বলে পঞ্চগব্য, এই সমস্ত লিকুইড মিনারেলস, লিকুইড সার যেগুলো আছে, তরল সার যেগুলো আছে, সেগুলো কিন্তু দেওয়া যেতে পারে। এছাড়া সবুজ সার যেটা বলেছিলাম, সবুজ সার হলো গিয়ে সিম্পল ধনচা বা শনকে যদি আমরা মাটিতে 20 থেকে 25 কেজি পার হেক্টর সিড রেট দিয়ে, মানে বীজ দিয়ে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, আর ওইটাকে 1 মাস থেকে 1.5 মাসের মাথায় যদি ওটা জমিতে মিশিয়েও দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা মানে কি বলা যায়, পুষ্টির দিকটা, মানে যে মিনারেলসগুলো লাগবে এর জন্য, NPK নিউট্রিয়েন্টস যেগুলো লাগবে, যেটার জন্য আমার গাছের বৃদ্ধির জন্য, সেটা কিন্তু অনেকটাই সাপ্লাই হয়ে যায়।
এটা তো তাও গেল আমাদের গাছের পুষ্টির জন্য। তাহলে এবার গাছে যদি পোকা লাগে তখন কি করব? তখন তো কোনো পেস্টিসাইড দেওয়া যাবে না, বাইরের থেকে কোনো কীটনাশক দেওয়া যাবে না। তো এখানে কি করলাম, এখানে বিভিন্ন ধরনের এই ধরনের নিম তেল বা আমার কি বলা যায় বিভিন্ন ধরনের নিম তেল বা ওখানে যে গাছটা বিশেষ করে আমাদের বলা হয় যেটা লোকালে কোনো গাছ হচ্ছে, যেই গাছটাকে ওই পোকাটা অ্যাটাক করছে না, তাহলে কোনো একটা রিজন আছে। তো হঠাৎ করে তো তাকে অ্যাটাক করবে না এরকম হয় না, তাহলে তার কাছে ক্ষমতা আছে ওই গাছটাকে ওই পোকাটাকে রোধ করার জন্য। সেই পাতাকে যদি আমরা তার পাতার রসটাকেই যদি আমরা নির্যাস মানে রসটাকেই যদি আমরা জলের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিই তাহলে কিন্তু ওই পোকা আর আসে না। এটা একটা গেল। এছাড়াও আমাদের ব্রহ্মাস্ত্র অনেক কিছুই আছে যেগুলো আমাদের এই জৈব সারের মধ্যেই পড়ছে, জৈব সার বা জৈব কি বলা যায় কি পতঙ্গনাশক বলে। এছাড়া আরও করা যেতে পারে বিভিন্ন ধরনের, যেমন কয়েকটা আগাছা বা এটা আমাদের আছে কি ন্যাচারাল এনিমি, মানে যে পোকাটা আমার গাছকে খাচ্ছে সেই পোকাটাকে খাওয়ার জন্য কেউ না কেউ আছে, পাখি থাকতে পারে বা অন্য কেউ থাকতে পারে, ব্যাঙ থাকতে পারে। তো সেই সমস্ত জিনিসকে যদি আমরা ইন্ট্রোডিউস করিয়ে দিই তাহলে ওই পোকার নিয়ন্ত্রণটাও হয়ে গেল। এছাড়া আমাকে বাইরে যে পোকাগুলো আমার ভালো, বিশেষ করে কীটনাশক দিলে হলো গিয়ে কি আমাদের কেঁচো বা মৌমাছি বা প্রজাপতি এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কি হলো আমার ওই কীটনাশকটা ছড়ালে শুধুমাত্র যে পোকাগুলো আমার ক্ষতি করছে সেগুলোকেই কন্ট্রোল করতে হবে। এছাড়া বলবো জলের ব্যাপারটা কি, জল আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে জলের বিভিন্ন জায়গায় শর্টেজ পড়ছে, তাই তো জলকে আমাকে বাঁচাতে হবে। তাহলে হয় রেন ওয়াটার মানে আমাদের বৃষ্টির যে জলটা আছে সেটাকে হয় সংরক্ষণ করতে হবে, সেটা ওই ড্রেন দিয়ে বয়ে চলে গেল, সেরকম করলে কিন্তু ওটা অনেকটাই নষ্ট হচ্ছে, তাই তো তাকে আমার হয় জল মাটির নিচে ঢোকাতে হবে, নয় আমাকে সেই জলটাকে আমরা সংরক্ষণ করে আমরা যে বাগানে জল দেওয়া বা এক্সট্রা কোনো জল দেওয়ার কাজ আছে সেটাকে কিন্তু আমরা ওখান থেকেই করতে পারি। এছাড়া জমিতে তাহলে কিভাবে জল সংরক্ষণ করবে বা মাটি সংরক্ষণ করবে, সেখানে আরেকটা করা যেতে পারে মালচিং দিয়ে। মালচিং বলতে আগের বছরের যে ওই খড় বা বিভিন্ন প্লাস্টিক মানে পলিথিন দিয়ে ঢাকা দিয়েও আমরা কিছুটা পরিমাণ, বিশেষ করে আমাদের সবজি জমিতে গাছগুলো অনেকটা দূরেই লাগানো থাকে, তার মাঝখানের জমিটা যদি আমরা প্লাস্টিক দিয়ে বা পলিথিন দিয়ে বিছিয়ে দিই তাহলে কিন্তু জলের যে বাষ্প হয়ে বেরিয়ে যাওয়াটা, মাটির যে জলের পরিমাণটা কমে যায়, আমাদেরকে জলও কম দিতে হয়। এছাড়া এটা আবার সাইড বাই সাইড যদি আমি খড় দিয়ে ঢাকা দিয়ে দিই তাতে কি হয়, আমার ওই যে খড়টা আবার পচে গেলে ওই খড়টা আবার আমার নিউট্রিয়েন্টও সাপ্লাই করে দিল। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। এতক্ষণ শুনছিলেন ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রসায়ন ও সার মন্ত্রকের উদ্যোগী ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার ঠিক বেলা 1টায়।